তো হ্যালো সিএফসিয়ান, আমি হিমেল পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। তো আজকে আমরা এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 অর্থাৎ জীবকোষ ও টিস্যু শুরু করব। তো আশা করি এই ক্লাসে কিছুটা অংশ শেষ করতে পারবো এবং গ্র্যাজুয়ালি আমরা সম্পূর্ণ অধ্যায়টা শেষ করব। তো এটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম ক্লাস। দেখো আমরা শুরু করি জীবকোষ ও টিস্যু। তো কোষ, এখন প্রথমত কোষ নামটা শুনলে আমাদের কি মনে হয়? যদি তোমাকে বলে যে কোষের সংজ্ঞা দাও, কি দিবা? কি? জীবের গঠন ও কার্যকরী এককে কোষ বলে। ও কার্যকরী এককে কোষ বলে, এটাই তো বলবা নাকি? জীবদেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলে, জীবের না, জীবদেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলে। এখন এটা বললে কি নাম্বার দিবে? আগে দিত, এখন দিবে না। তো এই সংজ্ঞা কিন্তু জাস্ট বোঝার জন্য দেওয়া যাবে না, এই সংজ্ঞা দিলে নাম্বার দিবে না। তো এটা ভালো সংজ্ঞা আছে, যেটা দিছে বিজ্ঞানী লুসি। লুসি লুসি মানে কি? লুতে হচ্ছে লই, বিজ্ঞানী লুই, আর সিতে হচ্ছে সিকে বিস, সিকে ভিস। তো বিজ্ঞানী লুই এবং সিকে ভিস 1969 সালে একটা ভালো সংখ্যা দিছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো সংখ্যা এবং পরীক্ষায় যদি ক নাম্বার আসে অবশ্যই এটা লিখতে হবে, বুঝছো? এটা এমসিকিউতে আসতে পারে যে জীবদের গঠন এবং কার্যকরী এককে কী বলে, কিন্তু তোমার যদি সংজ্ঞা দিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই সংজ্ঞা দিতে হবে। এটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক। দেখছো এইটার মধ্যে কিন্তু এই সংজ্ঞাটাও আছে, জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, তাকে কোষ বলে। দেখো এখানে এভাবে লিখে লিখে পড়ালে কিন্তু অনেক লেখা হয়ে যায়। তো যারা নোট করে পড়বা তাদের জন্য এটা ভালো, কারণ সমস্ত কিছু পড়াবো, কিছুই বাদ দিব না। কিন্তু প্রবলেম হচ্ছে যারা নোট করো না, তো তোমরা কী করবা, আগে একবার বইটা রিডিং করে রাখবা, তারপর ক্লাসটা করবা, তাহলে বুঝতে পারবা। কারণ হোয়াইট বোর্ডে কিন্তু ওইরকমভাবে বুঝে চলে যাবো, তুমি বুঝতে পারবা না তেমন একটা, একটু লিখে বোঝাতে হবে, ঠিক আছে? দেখো বৈষম্য বাধ্য পর্দা মানে কি? ধরো এটা হচ্ছে একটা কোষ, এটা নিউক্লিয়াস। তো কোষের যে প্রোটোপ্লাজমটা আছে, এই প্রোটোপ্লাজমটা, আশা করি প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো তো তোমাদের ধারণা আছে, ক্লাস 8-এ হয়তো পড়ছো। তবে একটু পরে বুঝতে পারবা, জাস্ট এখনও বুঝতে পারলে প্রবলেম নেই। এটা একটা কোষ, এটার যে এরকম ঝিল্লি থাকে, ঝিল্লি বা পর্দা থাকে, এই পর্দাটা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা, বুঝছো? এখান দিয়ে সব কিছু প্রবেশ করতে পারে না, এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ধরো মানে ছিদ্র থাকে, তো এই ছিদ্র দ্বারা সব কিছু প্রবেশ করতে পারে না। যেটা কোষের জন্য দরকার, প্রয়োজনীয়, কোষ মনে করবে তার জন্য দরকার, সেটাই শুধুমাত্র প্রবেশ করতে পারে। এই কারণে এই পর্দাটাকে বলা হয় বৈষম্যভেদ্য, বুঝছো? আর যদি তোমাকে ইংলিশে বলি, সেটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি? পারমিয়েবল মানে ভেদ্য। সিলেক্টিভলি মানে কি? নির্দিষ্টভাবে, মানে নির্দিষ্ট কিছু উপাদান ভেদ করতে পারবে, সবাইকে ভেদ করতে দিবে না। যেমন ধরো কোনো একটা সার্ভিস, ধরো সরকার বিস্কুট দিছে সবাইকে দেওয়ার জন্য, এখন তুমি কী করলা? আমাকে দিলা না, সবাইকে দিলা, তা আমার সাথে বৈষম্য করলা। তো সবাইকে দেওয়ার কথা ছিল, কিন্তু বৈষম্য করলা আমার সাথে, অর্থাৎ আমাকে দিলা না, অর্থাৎ আমাকে বৈষম্য করলা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, শুধু শুধু সহজ টপিককে পেঁচাল আপনি। দেখো বৈষম্য দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক। কেন জীবজ ক্রিয়াকলাপের একক? কারণ কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে, এটাই কিন্তু আমাদের মানে দেহের বেশিরভাগ যে কোষীয় কার্যকলাপ আছে এগুলো নিয়ন্ত্রণ করে। এই কারণে বলা হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এই একটা কোষ, এই কোষ কিন্তু এরকম
মাইটোসিস করতে পারে। সেম কোষ ধরে এরকম হবে, নিউক্লিয়াস দুইটা হয়ে যায় মাইটোসিসের মাধ্যমে। তারপরে কি, এই একটা কোষ, এই আর একটা কোষ, অর্থাৎ সেপারেট দুইটা কোষ হয়ে গেল। অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের মধ্যে যে উপাদানগুলো ছিল সেগুলো ব্যবহার করেই সে একটা থেকে দুইটা হতে পারলো। অর্থাৎ কী করতে পারলো, অর্থাৎ নিজের প্রতিরূপ তৈরি করতে পারলো। প্রতিরূপ মানে কি, এই কোষ আর এই কোষ তো সেম, আমি যদি রাখছি সেম দেখা যাইতে পারে না, বাট সেম তো হইলো, তো করতে পারছে, তো অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারছে। এটা 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 হচ্ছে মাইটোসিস। এখন তোমাদের মাইটোসিস সম্পর্কে আইডিয়া আছে কি আমি জানি না, তবে তোমাদের এর পরের অধ্যায় অর্থাৎ 3 নম্বর অধ্যায় হচ্ছে কোষ বিভাজন নিয়ে, তখন বিস্তারিত আইডিয়া পাবা, আপাতত জাস্ট বুঝো। তো ওই যে দেখো, সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারছে, তাকে কোষ বলে, বুঝছো? তো অর্থাৎ একটা সত্তাকে কোষ হতে হলে অবশ্যই প্রথমত বৈষম্যবদ্ধ পড়া দ্বারা আবৃত হতে হবে, 2 নাম্বার হতে হবে জীবজ ক্রিয়াকলাপের একক হতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে নিজের প্রতিরূপ তৈরি করতে পারতে হবে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া। তো এই 3টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে না থাকে বা কোনো উপাদানের মধ্যে না থাকে, তাহলে তুমি সেটাকে কোষ বলতে পারবে না। এই কারণে এই সংখ্যাটা হচ্ছে পরিপূর্ণ একটা সংখ্যা, এবং বর্তমানে ক্লাস 10-এ বা ক্লাস 9-এ ওই আগের যুগের সংখ্যা যে জীবদেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলে, সেটা কিন্তু চলবে না। কোষ এখন এটা অ্যাডভান্স হতে হবে। দেখো, এই কোষকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, বিভিন্ন ভিত্তিতে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? একটা হচ্ছে কিসের ভিত্তিতে বলি, ধরো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে ভাগ করা যায়। আবার কোষকে কাজের ভিত্তিতে ভাগ করা যায়, কাজের ভিত্তিতে। এখন তুমি চাইলে আরও অনেক ভিত্তিতে ভাগ করতে পারো, তোমাদের বইয়ে আপাতত এই 2টা আমি পাইছি, এই কারণে এই 2টা মানে ক্লাসিফিকেশন পড়াচ্ছি। দেখো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। আর কাজের ভিত্তিতে কোষকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। দেখো, এই প্রো শব্দের কথা হচ্ছে আদি বা অনুন্নত, আর ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত, আর গ্রিক শব্দ ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তো গ্রিক শব্দ ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, প্রো মানে হচ্ছে আদি বা অনুন্নত। অর্থাৎ প্রোক্যারিওটিক সেল মানে কি, যে কোষের নিউক্লিয়াসটা আদি বা অনুন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। আর ইউক্যারিওটিক মানে কি, ইউ শব্দের অর্থ প্রকৃত, আর ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস। অর্থাৎ ইউক্যারিওটিক সেল মানে কি, যে কোষের নিউক্লিয়াসটা প্রকৃত নিউক্লিয়াস। অর্থাৎ একটা আদর্শ নিউক্লিয়াস হওয়ার জন্য যতগুলো বৈশিষ্ট্য প্রয়োজন সবগুলো তার মধ্যে থাকবে, এবং এইখানে আদর্শ নিউক্লিয়াসের অনেকগুলো বৈশিষ্ট্য মিসিং থাকবে। কি মিসিং থাকবে সেগুলো আমি বলবো, ঠিক আছে? আর দেহকোষ এবং জনন কোষ নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে এইগুলোর অনেকগুলো নাম আছে। দেখো, এই প্রোক্যারিওটিক সেল, এটাকে আমরা আদি কোষ বলতে পারি, যেহেতু আদি কোষ, বা এটাকে প্রাককেন্দ্রিক কোষ বলে, আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ। প্রাক মানে হচ্ছে তোমার আদি বা অনুন্নত, আর এটা যেহেতু কি প্রকৃত কোষ, এটাকে আমরা ইউক্যারিওটিক সেল অর্থাৎ কি প্রকৃত কোষ। আর এর কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসটা যেহেতু সুগঠিত, এই কারণে এটাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। ঠিক আছে? একটা হচ্ছে, আমি যদি সম্পূর্ণ জিনিসটা যদি সামারি করি, তাহলে কোষকে ভাগ করা যায় নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, আবার কাজের ভিত্তিতে 2 প্রকার, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। আর নিউক্লিয়াসের ভিত্তিতে 2 প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, আর ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। এখন আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আদি কোষের কিছু বৈশিষ্ট্য দেখবো, তারপর প্রকৃত কোষের কিছু বৈশিষ্ট্য দেখবো, তারপর একটা ছক দেখবো যেটার মাধ্যমে আমরা এই 2টার পার্থক্য করতে পারি। এখন আমরা দেখবো আদি কোষ।
দেখো আদি কোষ আমরা বলছি কেন এটাকে আদি কোষ বলা হয়, কারণ এর 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আমি শুধু পয়েন্ট করে লিখে দিচ্ছি, এভাবে লিখলে তোমার পরীক্ষায় নাম্বার পাওয়া যায় বেশি। পরীক্ষায় কিন্তু প্যারা প্যারা করে লিখলে নাম্বার পাওয়া যায় না, বুঝছো? অর্থাৎ নিউক্লিয়াস থাকে না। এখন সুগঠিত নিউক্লিয়াস মানে কি? আমি বলছি সুগঠিত নিউক্লিয়াসে একটা আদর্শ নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস যেহেতু সুগঠিত থাকে না, অর্থাৎ এই নিউক্লিয়াসের অনেক কিছু মিসিং থাকবে। যেমন ধরো একটা জিনিস হচ্ছে, অন্যতম একটা গাঠনিক উপাদান হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি বা ঝিল্লিকে আমরা পর্দাও বলতে পারি, ইংরেজিতে মেমব্রেন বলে, মেমব্রেন। অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি পর্দা মেমব্রেন থাকে না। কেন থাকে না? কারণ এটা একটা অনুন্নত কোষ, সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয়ার ঝিল্লি পর্দা থাকে না। এখন পর্দা না থাকলে প্রবলেমটা কি? দেখো পর্দা না থেকে প্রবলেমটা কী হয়েছে, এটা বারবার সরে যায়। দেখো পর্দা যেহেতু থাকে না, ধরো এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের পর্দা ছিল, কারণ আদি কোষে কী হয়েছে, কোষ আছে কিন্তু নিউক্লিয়াসের নির্দিষ্ট কোনো পর্দা নাই, বুঝছো? এই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিওয়েড অঞ্চল। কি? নিউক্লিওয়েড। নিউক্লিয়েড অঞ্চল মানে কি? মানে নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্য বা কার্যকলাপ বলা এই অঞ্চল থেকে সম্পাদন হয়, কিন্তু এটা পুরোপুরি মানে প্রকৃত নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো দেখতে, সবগুলো বৈশিষ্ট্য নাই। দেখো এটার কী বৈশিষ্ট্য নাই? এটার নিউক্লিয়ার পর্দাটা থাকে না। তো নিউক্লিয়ার পর্দা না থাকলে প্রবলেম কি? নিউক্লিয়াসের ভিতরে যে জিনিসগুলো ছিল এগুলো নিউক্লিয়ার পর্দা না থাকলে কি হয়? এগুলা বাইরে ছড়াছিটা থাকে। অর্থাৎ কি? অর্থাৎ নিউক্লিয় বস্তু, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে। সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে, ছড়ানো ছিটানো থাকে। তো এটা গেলো আরেকটা বৈশিষ্ট্য। দেখো যে কোষের মাথা ঠিক নাই, নিউক্লিয়াস হচ্ছে কোষের মাথা, বুঝছো? নিউক্লিয়াস হচ্ছে কোষের মাথা। যে কোষের মাথা ঠিক নাই তার কি দেহের অন্যান্য জিনিস ঠিক থাকবে? থাকবে না অবশ্যই। এই কারণে তার কি সাইটোপ্লাজমিক অঙ্গাণু নেই। সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুগুলো আছে, সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোকে কোষীয় অঙ্গাণু বলা হয়। কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমিক বা কোষীয় অঙ্গাণু থাকে না। এন্ড কেমন অঙ্গাণু? কেমন অঙ্গাণু? কী কী অঙ্গাণু? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, তারপর প্লাস্টিড থাকে না, বুঝছো? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো থাকে না। তো এগুলো থাকলে কি সুবিধা, না থাকলে কি সুবিধা, এটা যখন আমরা আদি কোষ ভার্সেস প্রকৃত কোষের পার্থক্যটা করবো তখনই বুঝতে পারবো, ঠিক আছে? তবে জিনিস একটা থাকে, সেটা হচ্ছে রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে কেন? কারণ রাইবোজোম একটা সার্বজনীন অঙ্গাণু, এটা সব জায়গায় থাকবে। আদি কোষ, প্রকৃত কোষ সব জায়গায় থাকে। কেন? কারণ রাইবোজোম মূলত প্রোটিন তৈরি করে। এখন প্রোটিন মানে কি? প্রোটিন হচ্ছে জীবনের ভাষা, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। তো প্রোটিন না থাকলে সে কোনো কার্যকলাপে সম্পাদন করতে পারবে না। এমনিতেই তো অঙ্গাণু থাকে না, তো রাইবোজোম না থাকলে তো অবস্থা খারাপ হবে, তো মানে কোনো সত্যই হবে না, এটা তো জড়বস্তু হয়ে যাবে। তো এই কারণে রাইবোজোম থাকে, রাইবোজোম থেকে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এটা তুমি বিস্তারিত জানবা। আপাতত এই কোষের পার্থক্যের মধ্যে এত বিস্তারিত পড়াতে গেলে ঝামেলা। তো আস্তে আস্তে যেহেতু শুরু করছি সবাই, মানে এসএসসি শুরু করলা, বা অনেকে হয়তো রিভিশন ক্লাস হিসেবে করছো, জানি না, হয়তো বা ক্লাস কেউ করবে না, আমি নিজেই করবো, প্রবলেম নাই, ঠিক আছে? তো আস্তে আস্তে মানে এই টপিকগুলো আস্তে আস্তে জানলে ভালো। পরবর্তী অধ্যায়গুলো পড়বা, আরও ক্লিয়ার হবে, তখন নিজেই বুঝতে পারবা। একটা অধ্যায়ের মধ্যেই সব কনসেপ্ট বুঝাতে গেলে দেখা যাবে অনেক কঠিন মনে হবে। আমি পারবো, আমি যেহেতু পড়ে আসছি, আমি নিজেও বোটানিতে পড়ি, সব কিছু আমার আরও অ্যাডভান্স লেভেলে পড়ি, কিন্তু এগুলো যদি এখন বুঝাতে যাই তাহলে অনেক কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? দেখো আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। দেখো এখানে অ্যাকচুয়ালি ক্রোমোজোম থাকে না, এই ক্রোমোজোম বলতে এখানে ক্রোমাটিন বস্তু বোঝানো হয়েছে।
ক্রোমাটিন বস্তু। অ্যাকচুয়াল ক্রোমোজোম কিন্তু থাকে না, যেমন এটা কোষ, এটা নিউক্লিয়াস, তো এইখানে এটা তো আদর্শ কোষ, ধরো এটা হচ্ছে আদি কোষ, নিউক্লিয়াস থাকে না নির্দিষ্ট, তো এরকম থাকে, মানে ক্রোমাটিন তন্তুগুলো এরকম পেঁচানো অবস্থায় থাকে, বুঝছো, এরকম পেঁচানো থাকে। নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াস যেখানে থাকতো সেই অঞ্চলে এই ক্রোমাটিন বস্তুগুলা, ক্রোমাটিন তন্তুগুলা এরকম পেঁচানো অবস্থায় থাকে। আর এটা হচ্ছে আদি কোষে। প্রকৃত কোষে কী হয়, এরকম তোমার ক্রোমোজোম ফরম্যাটে থাকে, এটা আমরা দেখবো সুন্দরভাবে ক্রোমোজোম ফরম্যাটে থাকে, বাট এখানে পেঁচা থাকে, এখানে পেঁচাতে থাকে, পেঁচানোর যে অংশটা আছে এখানে শুধুমাত্র ডিএনএ থাকে। প্রকৃত কোষে কিন্তু ডিএনএ থাকে, আরএনএ থাকে, হিস্টোন থাকে, এটা আমরা একটু দেখব। তো এখানে পেঁচানো অবস্থা থাকে কেন, সেটা আমরা একটু পরে পড়ব। দেখো, ক্রোমোজোমে ক্রোমাটিন তন্তু থাকে, ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। উদাহরণ দিয়ে একটা উদাহরণ হচ্ছে বিজিএ। বিজিএ মানে কি, ব্লু গ্রিন অ্যালগি। এটাকে বাংলা করো, ব্লু মানে কি নীলাভ, গ্রিন মানে সবুজ, আর অ্যালগি মানে শৈবাল, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। তারপর এটাকে আমরা নীলাভ সবুজ শৈবালকে আমরা সায়ানো ব্যাকটেরিয়া বলতে পারি, সায়ানো ব্যাকটেরিয়া। তো উদাহরণ মানে পরীক্ষায় অনেক নামে আসতে পারে, কোনটি আদি কোষের উদাহরণ, ব্লু গ্রিন এলজি বা বিজিএ বা নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, সবগুলো একই কথা, ঠিক আছে। আবার অনলি ব্যাকটেরিয়াও থাকতে পারে উদাহরণে, অনলি ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়ার তো এরকম মানে সব কিছু গোছানো নাই, ঠিক আছে। তো এগুলো আমরা পড়লাম কি আদি কোষ। এখন আমরা দেখব প্রকৃত কোষের কিছু বৈশিষ্ট্য, তারপর পার্থক্য পড়ব, দেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা প্রকৃত কোষ পড়ব, প্রকৃত কোষ, এবং সব সময় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রকৃত কোষ নিয়ে কাজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতে হয়, যেখানে ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োলজি টাইপের কাজে আদি কোষ নিয়ে কাজ করতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত কোষ নিয়ে কাজ করতে হয়। দেখো, প্রকৃত কোষ কেন এটার নাম প্রকৃত কোষ, কারণ কি, নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত। আর নিউক্লিয়াস সুগঠিত মানে কি, বা সুগঠিত থাকলে সুবিধা কি, সুবিধা হচ্ছে যে নিউক্লিয় বস্তু যেগুলো আছে, নিউক্লিয় বস্তু পর্দা দ্বারা আবৃত থাকে। আদি কোষে আমরা দেখছিলাম যে নিউক্লিয় বস্তুগুলা সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো ছিল। এই ক্ষেত্রে নিউক্লিয় বস্তুগুলা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সুন্দরভাবে আবৃত থাকে, যেটা একটা মানে প্রকৃত নিউক্লিয়াসের বৈশিষ্ট্য, ঠিক আছে। আরেকটা বৈশিষ্ট্য দেখো, নিউক্লিয় বস্তু থাকে অর্থাৎ নিউক্লিয়ার পর্দা থাকে, সেম কথাই। দেখো এখানে যে তৈরি প্রকৃত কোষে কি, প্রকৃত কোষের মাথা ঠিক আছে, মাথায় কোনটা, নিউক্লিয়াস। যার নিউক্লিয়াস ঠিক আছে তার তো অন্যান্য সকল কিছুই ঠিক থাকার কথা। তো সকল সাইটোপ্লাজমিক অঙ্গনও থাকে। এখন সাইটোপ্লাজমিক অঙ্গনও বলা যায় এগুলাকে, কোষীয় অঙ্গনও বলা যায়। সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান। কোষীয় অঙ্গাণু কোনগুলা, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, সবগুলোই বিদ্যমান থাকে। রাইবোজোম তো থাকবেই, কারণ রাইবোজোম একটা কমন জিনিস আর কি, ঠিক আছে। এখন এই যে একটা কনসেপ্ট, একটু আগে আমরা দেখছিলাম যে আদি কোষের যে নিউক্লিয়ড অঞ্চল আছে ওইখানে ক্রোমোজোম থাকতো, ক্রোমাটিন তন্তু ফরম্যাটে, ওইখানে শুধুমাত্র ডিএনএ থাকতো। কিন্তু এইখানে মানে প্রকৃত কোষে ক্রোমোজোমে ডিএনএ থাকে, আরএনএ থাকে এবং হিস্টোন প্রোটিন থাকে। ডিএনএ, আরএনএ এবং হিস্টোন প্রোটিন। দেখো এটা থাকলে সুবিধা এটি। দেখো আমরা পড়ছি না ডিএনএ বা চিহ্নিত, এরকম চিত্রটা অবশ্যই দেখছি। এই ডিএনএগুলা পেঁচায় পরস্পরের মধ্যে, পেঁচায় এরকম তোমার ক্রোমাটিন তন্তু গঠন করে, মানে হিবিজিবি ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলা হিস্টোন প্রোটিনের কারণে এরকম সুন্দর ক্রোমোজোমে পরিণত হয়। এই যে এই পেঁচানোগুলো এখানে মানে সুন্দরভাবে সিকোয়েন্স আকারে পেঁচায় এরকম, বুঝছো। তো সুবিধা কি এরকম পেঁচাইলে, বা এটা কেন আদি কোষের বৈশিষ্ট্য নয়, এটা কেন উন্নত বৈশিষ্ট্য? কারণ দেখো ছোট একটা জায়গায় এতগুলা ডিএনএ পেঁচায় আছে, তার মানে ছোট জায়গায় অনেক বেশি পরিমাণ জেনেটিক্যাল তথ্য ধারণ করতে পারে।
আর আদি কোষে ছিল এরকম ছড়ানো থাকতো, পেঁচাতো না। কেন পেঁচাতো না? কারণ আদি কোষে তো হিস্টোন প্রোটিন নাই, এই কারণে এরকম ক্রোমোজোম ফর্ম করতে পারতো না। এই কারণে আদি কোষের জেনেটিক তথ্য খুবই কম, তেমন একটা নাই, আর ওদের বৈশিষ্ট্য খুব একটা উন্নত না। আর প্রকৃত কোষে যেহেতু এরকম সুন্দর ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে জেনেটিক্যাল তথ্য ধারণ করতে পারে, এই কারণে বৈশিষ্ট্য অনেক উন্নত। আমাদের দেহেও 23 জোড়া ক্রোমোজোম আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে কেন আদি কোষে এরকম মানে ক্রোমোজোম ফর্ম করতে পারতো না। কেন পারতো না? কারণ আদি কোষে কোনো হিস্টোন প্রোটিন নাই, ঠিক আছে। হিস্টোন প্রোটিন না থাকলে এরকম আর কি ক্রোমোজোম ফর্ম করতে পারে না। দেখো আরেকটা বৈশিষ্ট্য বলি, আরেকটা কী বৈশিষ্ট্য পড়া যায়, ঠিক আছে। বেশিরভাগ জীবে প্রকৃত কোষ, বেশিরভাগ, এটা আমি আগেই বলে দিছি, জাস্ট লিখে রাখো, বেশিরভাগ জীবে থাকে, বেশিরভাগ জীবে প্রকৃত কোষ থাকে, ঠিক আছে। তো এখন আমরা মেইন যে টপিক ছিল এটা শেষ, যে আদি কোষে বললাম, প্রকৃত কোষে বললাম। তো এখন আমি একটা ছক লিখে দিব, এটা তুমি লিখে নিবা এবং নিজে পূরণ করবা। কিছু কিছু অংশ আছে যেগুলো আমি তোমাকে মানে বুঝাই দিব বা পূরণ করে দিব, বাট বেশিরভাগ জিনিস নিজে পূরণ করবা, ঠিক আছে, নিজে করবা। কি ছক? ছক হচ্ছে আদি কোষ ভার্সাস প্রকৃত কোষ। দেখো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, তারপর লিখবা আদি কোষ, তারপর লিখবা প্রকৃত কোষ। দেখো বৈশিষ্ট্য, আদি কোষ, প্রকৃত কোষ। বৈশিষ্ট্য আমি মুখে মুখে বলবো, তোমরা লিখবা। এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। আমি পুরোটা লিখবো না। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস আদি কোষে কি? আদি কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত, ঠিক আছে। তারপর নিউক্লিয়ার মেমব্রেন, এনএম মানে কি? নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার ঝিল্লি কি? আদি কোষে নেই, প্রকৃত কোষে আছে। তারপর রাইবোজোম, রাইবোজোম কি? আদি কোষেও আছে, প্রকৃত কোষেও আছে। কারণ কি? কারণ এটা একটা কমন অঙ্গাণু, ঠিক আছে। ছকগুলা নিজেরা পূরণ করবা। আর একটা অপর নাম, অপর নাম কি? অপর নাম, অপর নাম কি? আদি কোষের অপর নাম হচ্ছে কি? প্রাককেন্দ্রিক কোষ বা আদি কোষ বা অনুন্নত কোষ। আর প্রকৃত কোষের অপর নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষ, ঠিক আছে। কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু থাকে না, থাকে, বুঝছো? কোষীয় অঙ্গাণু থাকে না, থাকে। তারপর ক্রোমোজোমের উপাদান, ক্রোমোজোমের উপাদান কি? শুধুমাত্র ডিএনএ, ডিএনএ, আরএনএ, হিস্টোন প্রোটিন, বুঝছো? এগুলো আমি পড়াইছি, জাস্ট তোমাকে সাজা দিতেছি আর কি, ঠিক আছে। কথাগুলো আমার একটু তুতলামি নাকি না, মানে কেমন জানি আসে কথাগুলো মাঝে মধ্যে, অনেকক্ষণ ক্লাস করে এলে কেমন জানি আবার মানে বেজে বেজে কথা আসে আর কি, একটা না কথা বলতে পারি না, ঠিক আছে। তারপরে ক্রোমোজোমের উপাদান, তারপর এক্সাম্পল কি? ব্লু গ্রিন অ্যালগি, ব্যাকটেরিয়া, আর এটার এক্সাম্পল হচ্ছে মানুষ বা যে কোনো প্রাণী, বেশিরভাগ প্রাণী। তারপর হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন থাকে না, থাকে। তারপর তারপর ডিএনএর অবস্থা, ডিএনএর অবস্থা কি? ডিএনএ কি থাকে? ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে আদি কোষে, আর ডিএনএ প্রকৃত কোষে ক্রোমোজোম হিসেবে থাকে, ঠিক আছে। তো এইগুলো ছিল কিছু বৈশিষ্ট্য, আরও কিছু আছে, এগুলো তোমার মানে অলরেডি পড়ায় দিছে, এই কারণে আমি আর মানে লিখতেছি না আর কি, ঠিক আছে। কিছু কিছু লিখবো, জাস্ট এই যে এখন লিখবো, দেখো এখন লিখবো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। এখন আদি কোষে ফটোসিনথেসিস করতে পারে, প্রকৃত কোষেও করতে পারে। এখন অনেকে বলতে পারো, যারা একটু পড়ছো বা জানো, যে ফটোসিনথেসিস তো প্লাস্টিডের মাধ্যমে হয়, স্পেশালি ক্লোরোপ্লাস্টের মাধ্যমে হয়। তাহলে আদি কোষে তো প্লাস্টিড থাকে না, ক্লোরোপ্লাস্ট কোথা থেকে আসবে? তো এখানে প্লাস্টিড থাকে না, কিন্তু এখানে থাইলাকয়েড থাকে। সবার মধ্যে না, কিন্তু কিছু কিছু প্রজাতি যেগুলা সালোক সংশ্লেষণ করতে পারে তাদের মধ্যে থাইলাকয়েড থাকে। এই থাইলাকয়েডের মাধ্যমে অল্প পরিমাণ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করতে পারে। আর এত মানে করতেই পারবে, কারণ কি? এর মধ্যে প্লাস্টিড থাকে। প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না, মানে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রকৃত কোষে প্লাস্টিড থাকে, আমরা বলতে পারি। পানি খানি। রেকর্ডিং হচ্ছে, দেখো এটা হচ্ছে ফটোসিনথেসিস ছিল। এখন আমরা দেখবো রেসপাইরেশন। রেসপাইরেশন বা কি? শ্বসন। এখন রেসপাইরেশন বা শ্বসন বলতে কি বোঝায়? আমরা যখন খাবার খাই, খাবারটা পরিপাক হলো পাকস্থলীতে, পরিপাক হয়ে কোষের মধ্যে শোষণ হলো,
ওই শোষিত খাদ্যবস্তু থেকে যে শক্তি উৎপাদন হবে এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি শ্বসন বা রেসপাইরেশন। এগুলো পরেই পড়তে পারবা। এই যে দুইটা বিক্রিয়া ফটোসিনথেসিস এবং রেসপাইরেশন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োকেমিক্যাল বিক্রিয়া। এবং এই দুইটা বিক্রিয়া যদি না হয় তাহলে পৃথিবী টিকে থাকবে না, বুঝছো? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি জাস্ট লেখা দিচ্ছি যাতে করে পরবর্তীতে কাজে লাগে, তোমার গোছানো থাকে, কারণ এগুলো এই অধ্যায় পাবা না, অন্য অধ্যায়ের পর আর। তো রেসপাইরেশন আদি কোষে কী হয়? আদি কোষে সবাত শোষণ হয়, সবাত শোষণ। আর প্রকৃত কোষে সবাত প্লাস অবাত দুই টাইপের শোষণ হয়। কীভাবে? দেখো, সবাত মানে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, সরি ভুল লিখছি, অক্সিজেনের অনুপস্থিতিতে অবাত। দেখো, যে শোষণে কোনো অক্সিজেন প্রয়োজন হয় না তাকে অবাত শোষণ বলে, আর যে শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সবাত শোষণ বলে। তো প্রকৃত কোষে সবাত প্লাস অবাত দুই টাইপের মানে শোষণ হয়, আর আদি কোষে শুধুমাত্র অবাত শোষণ হয়। এতটুকু মুখস্থ রাখো, পরবর্তীতে যখন আমরা অন্য অধ্যায় পড়ব খুব ভালো করে মানে ডিটেলসে পড়তে পারবো আর কি। তো শ্বসন গেল, জাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন। তো আদি কোষে মূলত তোমার এমাইটোসিস হয়, এমাইটোসিস। এখন আমি জানি না যে তোমরা কি এমাইটোসিস, মাইটোসিস, মায়োসিস এগুলো সম্পর্কে জানো কি না। আমি জাস্ট লেখা রাখতেছি যাতে করে মানে পরে রিভিশনের সময় কাজে লাগে, বুঝছো? এগুলা পরবর্তী অধ্যায়ে আছে, এমাইটোসিস এবং বাইনারি ফিশন। এমাইটোসিস এবং বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, দ্বিবিভাজন। অর্থাৎ আদি কোষের কোষ বিভাজন হচ্ছে এমাইটোসিস প্রক্রিয়া অথবা বাইনারি ফিশন প্রক্রিয়া অথবা দ্বিবিভাজন প্রক্রিয়া। আর প্রকৃত কোষের কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় হয়, আবার মায়োসিসও হয়। মাইটোসিস এবং মায়োসিস বা মিওসিস বলতে পারো এটাকে, MAIOSIS, ঠিক আছে, মিওসিস। প্রকৃত কোষে মাইটোসিস এবং মিওসিস দুইটাই হয়, আর আদি কোষে শুধুমাত্র মানে এমাইটোসিস বা বাইনারি ডিভিশন বা দ্বিবিভাজন পদ্ধতিতে হয়। এটা খুবই উন্নত প্রক্রিয়া, মাইটোসিস এবং মিওসিস। এগুলো হচ্ছে অনুন্নত। কেন অনুন্নত? এগুলোর মধ্যে জেনেটিক তথ্য তেমন একটা পরিবর্তন হয় না বা মিউটেশন হয় না। তো এগুলো পরে ব্যাখ্যা দেবো অন্য একটা অধ্যায়ে, যেখানে এগুলো দরকার। এখন জাস্ট তুলে দেখো, এখন দরকার নেই, ঠিক আছে? তো আমরা এর মাধ্যমে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য পড়তে পারলাম। জাস্ট আরেকটা পোর্শন পড়বো, তাহলে এই ক্লাস শেষ করে দেব। আরেকটা পোর্শন হচ্ছে দেহকোষ এবং জনন কোষের পার্থক্য। দেখো, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে দেহকোষ, তারপর হচ্ছে জনন কোষ। এটা একটা মানে কোষের ক্লাসিফিকেশন। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ সেগুলো আছে, এগুলো অন্য ক্লাসে পড়বো আর কি। দেখো, কাজ, দেহকোষের কাজ কি? দেহকোষের কাজ হচ্ছে বহুকোষী জীবের দেহ গঠন, বহুকোষী জীবের দেহ গঠন। আর জনন কোষের কাজ কি? প্রজনন, বুঝছো? প্রজনন, জনন কোষের কাজ প্রজনন। এটা তো সিম্পল, নাম দেখে বুঝতে পারতেছো। দেহকোষই করবে, দেহ গঠন করবে, আর জনন কোষ প্রজনন করবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন পদ্ধতি। আচ্ছা, কোষ বিভাজন লিখে শুধুমাত্র এটা হচ্ছে জাস্ট মাইটোসিস করবে দেহকোষ, আর কিছুই করতে পারবে না। জাস্ট মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করবে, কোষ বিভাজন করে দেহের আকৃতি বা গঠন করে, দেহ গঠন করবে। তো অবশ্যই এটা জানবা তোমরা যে আমাদের দেহের দৈহিক বৃদ্ধি প্লাস ক্ষয়পূরণ সব কিছুই মাইটোসিসের মাধ্যমে হয়। তো এই মাইটোসিস এটা একটা সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক। এখন কেন এটা সমীকরণিক, এটা পরবর্তী অধ্যায়ে আমরা জানতে পারব। আর জনন কোষে কী হয় সেটা হচ্ছে মায়োসিস হয়, মায়োসিস হয়। এটা অবশ্যই জনন মাতৃকোষে হবে, জনন মাতৃকোষে হবে, সব কোষে কিন্তু না। তোমাকে যদি প্রশ্ন করে যে কোথায় মায়োসিস হয়, জনন কোষে নাকি জনন মাতৃকোষে, অবশ্যই জনন মাতৃকোষে দেবা। অনেকে ভুল করে জনন কোষে দিয়ে দেয়, এটা ভুল। এই যে মায়োসিস, এটা হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক কোষ বিভাজন, হ্রাসমূলক, ঠিক
কেন হ্রাসমূলক এটা পরবর্তী অধ্যায়ে আমরা জানতে পারবো। ঠিক আছে, তো কোষ বিভাজন গেল। আরেকটা বৈশিষ্ট্য আছে ক্রোমোজোম। দেখো ক্রোমোজোম, এই দেহ কোষের ক্রোমোজোম হয় ডিপ্লয়েড সবসময়, মানে বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে, বা আমরা ওভারঅল বলতে পারি ডিপ্লয়েড বা 2n বা 2 প্রস্থ। ঠিক আছে, আর জনন কোষের ক্ষেত্রে হয় হ্যাপ্লয়েড বা n বা 1 প্রস্থ ক্রোমোজোম। এখন কোনটা ডিপ্লয়েড ক্রোমোজোম কোনটা 1 প্রস্থ ক্রোমোজোম? দেখো এরকম একটা ক্রোমোজোম, এই যে এটাকে বলা হয় ডিপ্লয়েড ক্রোমোজোম, আর এটাকে বলা হয় কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম। বুঝছো? তো সমস্ত দেহকোষেই কিন্তু কি ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে, অর্থাৎ কি দেহকোষ হয় ডিপ্লয়েড, আর জনন কোষগুলো সবসময় হ্যাপ্লয়েড হয়ে থাকে। ঠিক আছে, আর আরেকটা আছে জাস্ট অঙ্গ প্রত্যঙ্গ গঠন। অঙ্গ প্রত্যঙ্গ গঠন এটা আশা করি নিজেরাই পারবা, এটা করে না। বুঝছো? তো দেহকোষ কী করে? দেহকোষ অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, আর জনন কোষ মূলত প্রজনন কার্যে অংশ নেয়। এটা অঙ্গ প্রত্যঙ্গ গঠনে কাজে লাগে না, অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে দেহকোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো এটা মূলত পার্থক্য ছিল, বাট এখানে একটা লাইন আছে আর কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের একটু বোঝা লাগবে। ঠিক আছে, তাহলেই শেষ। দেখো জনন কোষ কোথায় থাকবে? সব প্রাণীতে কিন্তু জনন কোষ থাকবে না। জনন কোষ থাকবে শুধুমাত্র যৌন প্রজননকারী প্রাণীতে। যৌন প্রজননকারী এবং যৌনক্রম দেখা যায় এমন প্রাণীতে বলা ঠিক হবে না, এরকম জীবে হবে। দেখো যৌন প্রজননকারী জীব অথবা এমন কোনো জীব যে জীবের মধ্যে যৌনক্রম দেখা যায়, কেবলমাত্র সেগুলোর মধ্যেই জনন কোষ থাকবে, সবগুলোটাই কিন্তু থাকবে না। এখন তুমি এখানে যৌনক্রমটা বুঝতে পারবে না, যৌনক্রম আমরা বুঝবো, এর আগে আমরা জাইগোট জিনিসটাকে এটা বুঝি, মানে মেইন বেড সিকোয়েন্স অনুসারে। জাইগোট, ধরো এটা একটা জনন কোষ, পুংজনন কোষ, এটা হচ্ছে একটা স্ত্রী জনন কোষ, এই দুটো মিলিত হয়ে একটা কোষ গঠন করবে। এটা হচ্ছে প্রথম কোষ, জীবের প্রথম কোষ। এই জীবের প্রথম কোষ এটা হচ্ছে কি জাইগোট, এটাকে আমরা জাইগোট বলি। এই জাইগোটটা ডিপ্লয়েড হয় 2n, এইটা থেকে পরবর্তীতে কি হবে? ভ্রূণ হবে, ভ্রূণ থেকে শিশু হবে। বুঝছো? তো এটা তোমাদের বইয়ে ছিল, জাস্ট একটু বুঝাই দিলাম আর কি। তো আশা করি জাইগোট বুঝতে মানে বলতে কী বোঝায় সেটা বুঝতে পারছো। দুইটা পুং গেমেট এবং স্ত্রী গেমেট মিলিত হয়ে নিষেকের মাধ্যমে যে কোষ গঠন করবে তাকে জাইগোট বলা হয়। এটা জীবের প্রথম কোষ। এই জাইগোট থেকেই পরবর্তীতে ভ্রূণ এবং শিশু গঠন হবে। ঠিক আছে, এখন আমরা পড়ব যৌনক্রম। যৌনক্রম জিনিসটা তোমাদের সিলেবাসে নাই, মানে জাস্ট লিখে রাখছে, এটা কিন্তু এসএসসিতে নাই, মানে এইচএসসির পর আর কি। দেখো যৌনক্রম কি? ধরো এই যে এখান থেকে বোঝাই, ধরো এটা একটা কি শুক্রাণু, এটা একটা ডিম্বাণু গঠন হলো, জাইগোট গঠন হলো, এটা হচ্ছে জাইগোট। এরপরে শিশু গঠন হলো, জাইগোটের পরে কী হয়? ভ্রূণ, তারপর কি শিশু, তারপর কি পরিণত মানুষ। এখন এই যে পরিণত মানুষ, সে যদি পুরুষ মানুষ হয়, তার মাঝখান থেকে কি আবার শুক্রাণু হবে না? দেখো তো, আবার শুক্রাণু হবে, সেই শুক্রাণু আবার ডিম্বাণুর সাথে মিলিত হবে, সেই ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়ে জাইগোট গঠন হবে, আবার কি হবে? ভ্রূণ গঠন হবে, আবার কী হবে? শিশু গঠন হবে। এখন এখানে দেখো এই শুক্রাণু, এটা কি এন না? এন মানে কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, আমরা এটাকে দেখছি, এটাও কি এন হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। কিন্তু এই জাইগোট 2n, ভ্রূণ 2n, ডিপ্লয়েড শিশু 2n, পরিণত মানুষ 2n। অর্থাৎ এই দেখো এই যে জীবের পর্যায়ক্রমিক হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার আন্তঃপরিবর্তন, এই জিনিসটাকে বলা হয় যৌনক্রম। ইংরেজিতে বলা হয় অল্টারেশন অফ জেনারেশন। অর্থাৎ কোনো জীবের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক পরিবর্তনকে যৌনক্রম বলে। ইংরেজিতে বলা হয় কি অল্টারেশন অফ জেনারেশন। এখন এটা আমি জীবের ক্ষেত্রে বললাম, কেন জীব বললাম? কারণ
উদ্ভিদেরও মানে জনুক্রম আছে। যেমন ধরো একটা আম গাছ, আমের মুকুল কিন্তু হ্যাপ্লয়েড হয়। আমের মুকুল থেকে একটা আম হলো, আমটা যদি মাটিতে পড়ে আবার গাছ হলো। আম গাছ যদিও আম গাছ যদিও ডিপ্লয়েড, কিন্তু আমের মুকুল হচ্ছে কি হ্যাপ্লয়েড। এই যে আম থেকে আম গাছ হয়, আবার আম গাছ থেকে আম হয়, এই যে একটা পর্যায়ক্রমিক পরিবর্তন, এটা কি বলা হয়? জনুক্রম বা অল্টারেশন অফ জেনারেশন। ঠিক আছে, তো এই লেকচারে এই পর্যন্তই থাক। পরে আবার আমার সাউন্ড রেকর্ড হয় না। তো পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো লেকচারে। সেই পর্যন্ত ভালো থাকো।